রিসেন্টলি হটস্টারে একটা সিনেমা রিলিজ হয়েছে দ্য স্টোরি টেলার বলে। এই স্টোরি টেলার গল্পটা হচ্ছে সত্যজিৎ রায়ের সৃষ্ট বিখ্যাত চরিত্র তারিণী খুড়োর প্রথম বলিউড অ্যাডাপ্টেশন। তো এই গল্পটা মানে সিনেমাটা যে গল্পের উপর ভিত্তি করে তৈরি সেটা হচ্ছে গল্প বলিয়ে তারিণী খুড়ো। তাছাড়া প্লটটা একটু বলি। তো সেই প্লটটা হলো এই যে খবরের কাগজে এক ব্যক্তি বিজ্ঞাপন দেন যে তার গল্প বলিয়ে দরকার। কি জন্য দরকার? না, তার রাত্তিরে ঘুম আসে না, তার অনিদ্রা আছে, ইনসমনিয়া আছে। সেটার জন্য তাকে রাত্তিরে গল্প শোনাতে হবে যাতে তার ভালো ঘুম এসে যায়। তো তারিণী খুড়ো তিনি নিজে খুব ভালো গল্প বলতে পারতেন। তিনি চলে যান তার কাছে, গিয়ে তাকে গল্প শোনান। তো সেই ব্যক্তি তাকে চাকরিতে বহাল করেন, তার কারণ তিনি খুব ভালো গল্প শোনাতে পারতেন এবং তার সেটা শুনে খুব ভালো ঘুম আসতো। তো দীর্ঘকাল তার কাছে কাজ করার পর আর কি সেখান থেকে চলে আসেন। পরে তারিণী খুড়ো একদিন আবিষ্কার করেন একটা পত্রিকাতে যে আহ, সে পত্রিকায় একজন নামজাদা লেখক গল্প লিখেছেন। সেই গল্পটা পড়ে থাকেন যে তিনি যে গল্পগুলো একসময় ঘুমাবার সময় শোনাতেন সেই গল্পগুলোই আবার পাবলিশ হয়েছে ওখানে, এবং লেখক লিখেছেন ছদ্মনামে। তো তারিণীবাবু তখন পত্রিকার অফিসে ফোন করেন, ফোন করে জানতে পারেন যে এটা সেই ব্যক্তি যাকে তিনি একসময় গল্প শোনাতেন। এখান থেকে তিনি দুয়ে দুয়ে চার করেন যে সেই ব্যক্তি আদবে তারই বলা গল্পগুলো তাকে বিন্দুমাত্র ক্রেডিট না দিয়ে নিজে দিব্যি চুরি করে ছাপাচ্ছেন এবং সেটা নিয়ে যথেষ্ট নাম কুড়োচ্ছেন। তো এটা তো ঠিক নয়, এটা তো অ্যাকচুয়ালি এক ধরনের অপরাধ, ক্রাইম। এবং বাংলাতে এই কাজটাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি। আর ইংলিশে একাডেমিক্সে যে ওয়ার্ডটা দিয়ে এটা বোঝানো হয় সেটাকে বলা হয় প্লাজারিজম। তো নমস্কার, স্টাডি পেপার অনুযায়ী আদিত্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আদিত্য শঙ্কর চট্টোপাধ্যায়, এই চ্যানেলের কোর্স ইনস্ট্রাক্টর। আমি আজকে চলে এসেছি রিসার্চ অ্যাপটিটিউডের একটি টপিক নিয়ে, যে টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু পরীক্ষাগুলোতে, নেট পরীক্ষাগুলোতে এখান থেকে অনেক প্রশ্ন এসছে। সেটা হচ্ছে প্লাজারিজম ইন রিসার্চ। তো আমি কেন তারিণী খুড়োর গৌরচন্দ্রিকা করলাম সেটা আশা করছি তোমরা বুঝতে পারছো। তো প্লাজারিজম ব্যাপারটাকে খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি এবং মনে হচ্ছে যে মানে এর থেকে ভালো উদাহরণ এবং সমসাময়িক উদাহরণ আর কিছু দেওয়া যায় না। একটু হয়তো সেটা ইনফর্মাল, যাকে। তো টপিকে আসা যাক। তো প্লাজারিজম কেন রিসার্চ এথিক্সের এগেনস্টে, কেন এটা রিসার্চ এথিক্স লঙ্ঘন করে, গবেষণা নীতির নিয়ম লঙ্ঘনকারী। জেনারেলি প্লাজারিজম হচ্ছে কোনো একজন ব্যক্তির যে লেখা, তার আইডিয়া, তার আর্গুমেন্ট অর্থাৎ কোনো যুক্তি বা তার কোনো চিন্তা ভাবনা এবং তার নিজের কাজকে যখন তুমি তোমার নিজের লেখাতে লেখো এবং সেখান থেকে সেটা ব্যবহার করো এবং তাকে প্রপারলি অ্যাকনোলেজ না করে, তখন সেটাকে বলা হয় প্লাজারিজম বা কুম্ভিলক বৃত্তি। এবার ধরো তুমি একজন লেখক, তুমি একটা বছরে একটা লেখা লিখলে, এক্স ওয়াই জেড একজন লেখকের নাম, তিনি একটা সার্টেন আর্গুমেন্ট তার একটা লেখাতে দিয়েছেন। পরে তিনি অন্য একটা কাজ পাবলিশ করলেন এবং সেখানেও সেই সেম আর্গুমেন্ট তিনি ব্যবহার করলেন। তো সেক্ষেত্রে এটা কি রিসার্চ এথিক্সের কোনো নিয়ম লঙ্ঘন করছে? উত্তর হচ্ছে ইয়েস, হ্যাঁ। এই কাজটাকে বলা হয় সেলফ প্লাজারিজম, অর্থাৎ নিজের লেখাকেই প্লাজারাইজ করা। অর্থাৎ তুমি যদি তোমার নিজের কোনো পূর্ববর্তী কনসেপ্টকে নিজের বর্তমান পেপারে ইউজ করতে চাও, তাহলে কিন্তু তোমাকে সেলফ সাইটিং করতে হবে, নিজের লেখাকে সাইট করতে হবে। আদারওয়াইজ এটা হবে সেলফ প্লাজারিজম। তো এখান থেকে তোমরা প্লাজারিজম এবং সেলফ প্লাজারিজম, আশা করছি ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে সাধারণত ঘুরিয়ে ফিরিয়ে অনেক প্রশ্ন আসে, কিন্তু মেন কনসেপ্ট হচ্ছে এইটুকুই। এবং কোনো লেখার ক্ষেত্রে অর্থাৎ কোনো আর্টিকেল থেকে কেউ যদি সেই আর্টিকেলের অ্যাবস্ট্রাক্ট পোর্শন, ইন্ট্রোডাকশন পোর্শন, কনক্লুশন পোর্শন, মেন যে কনসেপ্ট সব যদি নিয়ে নেয়, সেগুলোও কিন্তু প্লাজিয়ারিজমের আওতায় পড়ে। সুতরাং রিসার্চে অন্য কারোর আর্গুমেন্ট তো অবশ্যই ইউজ করতে হবে, নইলে সেটা রিসার্চ কোথায় হলো। কিন্তু তাকে সেটা প্রপার সাইটেশন দিয়ে করতে হবে, প্রপার অ্যাকনোলেজমেন্ট দিয়েই দিতে হবে। সেটা অ্যাকনোলেজ করাটা খুব প্রয়োজন। আর সেটার জন্য আছে হচ্ছে সাইটেশন মেথড। সেটাও বিভিন্ন রকম মেথড আছে, সেটা কি এটা আমরা পরে একটা ভিডিওতে সেটা বলবো। আপাতত আজকে আমরা আলোচনা করব যে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, তারা কি কি লেভেলের প্লাজারিজম তৈরি করেছে এবং সেটার জন্য কি কি পানিশমেন্ট তারা রেকমেন্ড করছে। তো ইউজিসি টোটাল চারখানা প্লাজারিজমের লেভেল বলেছে। লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, অর্থাৎ চারটে লেভেল, বাট সেটা শুরু হচ্ছে 0 থেকে। সো দেয়ার ইজ নো লেভেল 4 প্লাজারিজম, ওকে।
লেভেল 3 হচ্ছে হায়েস্ট। তো এটা নির্ভর করে সিমিলারিটির ক্ষেত্রে, যে কারোর লেখা অন্য কারোর লেখার সাথে কতটা সিমিলার। তো একবার সেই সিমিলারিটিটা দেখে নেওয়া যাক। লেভেল 0 হচ্ছে 0 থেকে 10%, লেভেল 1 হচ্ছে 10 থেকে 40%, লেভেল 2 হচ্ছে 40 থেকে 60%, আর লেভেল 3 হচ্ছে অ্যাবাভ 60%, মানে 60% এবং তারও উপরে, সেটা হচ্ছে লেভেল 3। তো এই 4টি লেভেল প্লাজারিজম আছে সিমিলারিটির বেসিসে। অর্থাৎ ধরা যাক এবিসি বাবু, তিনি তার লেখায় দেখা গেল যে তিনি XYZ বাবুর লেখা থেকে 10% ঝেপেছেন, বা তার নিজের লেখা 10% সিমিলার আছে অন্যান্য লেখার সাথে, তাহলে তিনি ওই লেভেল 0 প্লাজারিজমের আওতায় পড়ছেন। এবার কি কি পানিশমেন্ট আছে এটার জন্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই লেকচারের, কেননা যাবতীয় প্রশ্ন আছে 90% প্রশ্ন এইখান থেকেই আসে, ঘুরিয়ে ফিরিয়ে একটু জটিল করে, কিন্তু মেন কনসেপ্ট হচ্ছে এইটাই। তো চলো দেখে নেওয়া যাক। লেভেল 0 হচ্ছে 0 থেকে 10%, যেটার জন্য কোনো পানিশমেন্ট ইউজিসি রেকমেন্ড করেনি, কারণ এই ধরনের সিমিলারিটি আকচার হয়ে থাকে, আমাদের কাজ করতে করতে কখনো ভুল করে হয়ে যায়, তো এটার কোনো পানিশমেন্ট পড়ে না। এবার আসা যাক লেভেল 1 এর ক্ষেত্রে। লেভেল 1 হচ্ছে 10 to 40%, এখানে পার্সেন্টেজটা পড়ে না, এটা আমরা বুঝে নিও। 40%, এক্ষেত্রে রিসার্চারকে তার যে পেপারটা, তার যে লেখাটা, সেটাকে উইথড্র করে নিতে হবে, সেটা পাবলিশ করা হবে না, সেটা প্রেজেন্ট করা যাবে না, সেটা তোমাকে নিয়ে নিতে হবে। এবার একটুখানি হার্শ পানিশমেন্ট আসে হচ্ছে লেভেল 2 আর লেভেল 3 এর ক্ষেত্রে। সরি, এটা আমারই ভুল হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি লেভেল 3 হবে। চলো, তো লেভেল 2 এবং লেভেল 3 এর ক্ষেত্রে হার্শ পানিশমেন্ট আছে। তো লেভেল 2 কি না, রিসার্চারকে অবশ্যই তার পেপার উইথড্র করতে হবে, এটা তো নিয়ম। তারপর 1 ইয়ার স্টপ ইন অ্যানুয়াল ইনক্রিমেন্ট, অর্থাৎ যদি গবেষণার জন্য একটা আলাদা ইনক্রিমেন্ট দেওয়া হয়, সেইটা 1 বছরের জন্য বন্ধ থাকবে। এবং সেই রিসার্চার তিনি যদি কোথাও ফ্যাকাল্টি হন, তাহলে তিনি মাস্টার্স লেভেলে, এমফিল লেভেলে এবং পিএইচডি লেভেলে 1 বছরের জন্য কোনো স্টুডেন্টকে সুপারভাইজ করতে পারবেন না। এটা হচ্ছে লেভেল 2 প্লাজারিজমের পানিশমেন্ট। এবার আসা যাক লেভেল 3 পানিশমেন্ট, যেটা অ্যাবাভ 60%, এটা বিশাল লেভেলের একটা সিমিলারিটি পাওয়া যাচ্ছে, এবং অর্থাৎ বলতে গেলে সেই রিসার্চ, সেই গবেষণারও তেমন কোনো গুরুত্ব থাকে না, যেখানে যদি কেউ যদি 60%-এর উপরে প্লাজারিস্ট থাকে। তো এক্ষেত্রে রিসার্চারকে তো তার পেপার উইথড্র করতেই হবে অফকোর্স। 2 ইয়ার স্টপ ইন অ্যানুয়াল ইনক্রিমেন্ট, 2 বছরের জন্য অ্যানুয়াল ইনক্রিমেন্টটা বন্ধ হয়ে যাবে। আগের বার কত ছিল? 1 বছরে। আর সেই ব্যক্তি তিনি যদি ফ্যাকাল্টি হন, অফকোর্স তিনি মাস্টার্স, এমফিল বা পিএইচডি লেভেলে 2 বছরের জন্য কোনো স্টুডেন্টকে সুপারভাইজ করতে পারবেন না। ঠিক আছে? তো আগের বার ছিল 1 বছর, আর লেভেল 3 এর ক্ষেত্রে হচ্ছে 2 বছর। তো thanks for watching. That's all. প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সবাইকে অনুরোধ করব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য, এবং নতুন যারা দেখছো চ্যানেলটা, তোমরা যদি এই ভিডিওটা থেকে তোমাদের ভালো লেগে থাকে, কাজে এসে থাকে, কনসেপ্টগুলো বুঝতে সাহায্য হতে পারে থাকে, তাহলে অবশ্যই সেটা কেমন লাগলো কমেন্টে জানিও, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবরা যারা নেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, পেপার ওয়ানের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের মধ্যে শেয়ার করে দিও। তো শেষ করার আগে একবার রিভিশন করে নেওয়া যাক। প্লাজিয়ারিজম মানে অন্য কারোর কনসেপ্টকে নিজের পেপারে ইউজ করা, এবং নিজের লেখাকেও কেউ যদি পরবর্তী লেখাতে উইদাউট প্রপার ওয়েতে অ্যাকনলেজ না করে, স্বীকৃতি না দেয়, সেটা হচ্ছে সেলফ প্লাজিয়ারিজম। প্লাজিয়ারিজমের 4টে লেভেল: লেভেল 0 0 to 10, লেভেল 1 10 to 40, লেভেল 2 40 to 60, এবং লেভেল 3 হচ্ছে অ্যাবভ 60%। এবং পানিশমেন্ট কি কি আছে? লেভেল 0 এর জন্য নো পানিশমেন্ট, লেভেল 1 এর জন্য খালি পেপার উইথড্র করতে হবে, লেভেল 2 এর ক্ষেত্রে পেপার উইথড্র করতে হবে, তার পাশাপাশি 1 বছরের অ্যানুয়াল ইনক্রিমেন্ট বন্ধ হবে, এবং 1 বছরের জন্য কাউকে সুপারভাইজ করা যাবে না। লেভেল 3 তে রিসার্চারকে পেপার উইথড্র করতে হবে, এবং অ্যানুয়াল ইনক্রিমেন্টে 2 বছরের জন্য বন্ধ থাকবে, এবং সুপারভিশন 2 বছরের জন্য সে করতে পারবে না। তো আই হোপ ইটস অল ক্লিয়ার। আজকে পর্যন্ত আজকে এইটুকুই। এর সাথে একটা পিওয়াইকিউ ভিডিও আমি হয় আজকে অথবা আমি শনিবার দিনকে এই চ্যানেলে আপলোড করে দেবো, তো সেটাও তোমরা দেখে নিও, এবং যা যা পড়লে সেটা ভালোভাবে চালানো হয়ে যাবে। তো গুড বাই।